আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করে দিতে চাই এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। অধ্যায়টা অনেক সহজ আবার অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ, কেন এই কথাটা বলার প্রয়োজন হচ্ছে, আমরা যদি কোনো একটা জীবের দৈহিক গঠন চিন্তা করি, সেটা হতে পারে উদ্ভিদ বা প্রাণী। সমস্ত জীবেরই দেহটা গঠিত হয় হচ্ছে অসংখ্য সেলের, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তো আমাদের দেহের ক্ষুদ্রতম এককটা হচ্ছে সেল বা কোষ। অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত হবে হচ্ছে অঙ্গ, এরকম অনেকগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র, এবং এরকম কয়েকটা তন্ত্র নিয়ে গঠিত হয় একটা ফুল বডি। তো যেহেতু দেহের ক্ষুদ্রতম এবং ন্যূনতম এককটা যেহেতু কোষ বা সেল, সুতরাং এই সেল সম্পর্কে একটা স্পষ্ট কনসেপ্ট ধারণা থাকা দরকার। তোমাদের এসএসসি সিলেবাসে এখানে এই অধ্যায়ে সেল সম্পর্কে একদম সহজ সাবলীল ভাষায় কিছু প্রাইমারি লেভেলে আলোচনা করা হয়েছে, কিন্তু তোমরা যখন একটা ক্লাস এক ধাপ অতিক্রম করে ইন্টারমিডিয়েটে যাবা, তখন এই সেল সম্পর্কে একটা অধ্যায় আছে, প্রথম অধ্যায়, ওখানে সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের সিলেবাসে যেটুকু আলোচনা করা আছে তার ভিতরে সীমাবদ্ধ থেকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার, কিন্তু আমি কিছু বিষয় অ্যাড করব এখানে। কেন অ্যাড করব? যাতে তোমরা বিষয়গুলা সহজভাবে বুঝতে পারো এবং পরবর্তী ক্লাসে গিয়ে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে গিয়ে যেন এই কনসেপ্টটা কাজে লাগিয়ে সহজভাবে সেই তুমি ইন্টারমিডিয়েটের পড়াগুলো আয়ত্ত করতে পারো। তো সেল নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে কি দিয়ে শুরু করব? সেল, এই বিষয়টা কোথা থেকে আসলো, সেল কে নামকরণ করলো, সেল আবিষ্কার করলো কে, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু কনসেপ্ট থাকা দরকার। তা আমি তো সেল সম্পর্কে তোমাদের বইয়ে দুইজন বিজ্ঞানীর কথা বলা আছে, একটা হচ্ছে লুই আর হচ্ছে সিকেভিস। এই লুই এবং সিকেভিস, এনারা, এই ভদ্র দুইজন লোক, এনারা বলেছেন যে কোষ হচ্ছে এমন একটি বস্তু, এমন একটি সত্তা যারা নিজেরাই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে, এবং এরা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। সিলেক্টিভলি পারমিয়াবল, সিলেক্টিভলি পারমিয়াবল অর্থাৎ বৈষম্য ভেদ্য পর্দা। এখন এই বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, তার আগে আমাদের জানা দরকার যে পর্দা আসলে কয় ধরনের। পর্দা তিন ধরনের। আমরা এটা ক্লাস 8-এ পড়ে আসছি। অবশ্যই তোমরা জানো যে পর্দা তিন ধরনের। একটা হচ্ছে ভেদ্য পর্দা, একটা হচ্ছে অভেদ্য পর্দা, আর একটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। ভেদ্য যেগুলোর ভিতরে দ্রব্য পদার্থ যাওয়া আসি সহজেই করতে পারে, অভেদ্য যেগুলোতে যাওয়া আসি করতে পারে না, আর বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্যতে যে পর্দার ভিতর দিয়ে ক্ষুদ্রতম অণুগুলা যাওয়া আসি করতে পারে। আমি যদি একটু দেখাতে চাই, এই যে ধরো এটা যদি একটা আমি সেল চিন্তা করি, হ্যাঁ, তো ক্ষুদ্রতম কণাগুলা ভিতরে প্রবেশ করতেও পারে এবং ভিতর থেকে ক্ষুদ্রতম কণাগুলা বাইরেও যেতে পারে যে পর্দা দ্বারা, সেই পর্দাটাকে বলা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। কিন্তু এই পর্দা দিয়ে কিন্তু বড় বড় কণিকা, যেমন প্রোটিন, প্রোটিন কণা কিন্তু এই পর্দা দিয়ে যাওয়া আসি করতে পারে না। তো এই লুই এবং সিকেভিস বলেছেন যে কোষ হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দ্বারা আবৃত থাকবে, এবং এরা এমন সত্তা যারা নিজেরাই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে, এটাকে তারা সেল বলেছেন। তো এর পিছনের ইতিহাস যদি আমি একটু কথা বলতে চাই, যে সেল আবিষ্কার করেছেন হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানীর নামটা হচ্ছে, আমি দুইটা ছবি আঁকায় রাখছি আগে থেকেই, কারণ এমনিতেই আমার ভিডিওগুলা অনেক বড় বড় হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু বড় হইলেও আমি চেষ্টা করতেছি তথ্যবহুল আলোচনা করার জন্য। তো এই অধ্যায়ের উপরেও ভিডিওগুলা আমার মনে হচ্ছে যে বড় হবে, এমনিতেই লং ভিডিও হচ্ছে, তো আমি যদি ভিডিওর মাঝখানে ছবি আঁকাইতে চাই তাহলে আরও ভিডিওগুলো লং হয়ে যাবে। এই সেলটা আবিষ্কার করলো কে? তো সেল প্রথম আবিষ্কার যিনি করেছেন তার নাম হচ্ছে রবার্ট হুক। ইনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, RSL, এই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে এই পরীক্ষা করার জন্য অনেক যন্ত্রপাতি এখানে থাকে।
তো এই যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান হচ্ছে এই রবার্ট হুক। তো এই রবার্ট হুক তিনি ওখানে থাকা অবস্থাতেই, তোমরা হয়তো দেখে থাকবা তোমাদের দাদি নানির কাছে, যে আগে এরকম বড় বড় কাচের বোতল থাকতো এবং কাচের বোতলে একটা কাঠের ছিপি লাগানো থাকতো। তো পরীক্ষাগারে অনেক ধরনের রাসায়নিক কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলোর উপরে এরকম ছিপি লাগানো থাকতো। তো এই রবার্ট হুক তিনি চিন্তা করলেন, ওখানে যখন দায়িত্বরত ছিলেন তখন চিন্তা করলেন যে কর্কগুলো এত ভারী কিন্তু তারপরে পানিতে ভাসে, এর পিছনে রিজনটা কি। এই রিজনের পিছনে হাঁটতে হাঁটতে তিনি ওই কর্কটাকে একদিন স্লাইড করলেন, অর্থাৎ কাটলেন। কাটার পরে অণুবীক্ষণ যন্ত্রে তিনি দেখলেন যে ওর ভিতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘর দেখা যায়। এই ঘরগুলো যখন তিনি দেখলেন তখন তার মাথায় একটা চিন্তা আসলো যে তৎকালে আবার এই যারা আসামি, এই আসামিদেরকে রাখার জন্য ছোট ছোট ঘর তৈরি করা হতো। এই রবার্ট হুকের হঠাৎ করে ওই কথাটা মনে পড়ে এবং তিনি চিন্তা করেন যে এই ঘর এবং ওই ঘরগুলোর ভিতরে একটা মিল খুঁজে পান। এমনকি মৌমাছির যে ঘরগুলো আছে এই ঘরের সাথেও তিনি তুলনা করেন। তো তখন ওই জেলখানাগুলোকে সেল যেহেতু বলা হতো, তো সেখান থেকে রবার্ট হুক এই ছোট ছোট ঘরগুলোকে সেল নামকরণ করেন। ছোট ছোট ঘরগুলোকে সেল, কোষ নামকরণ করেন। আর মনে রাখতে হবে এই সেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। সেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। তো এই যে রবার্ট হুক, এর সালটা হচ্ছে তোমার 1665 সালে এই রবার্ট হুক কিন্তু সর্বপ্রথম এই কোষ অর্থাৎ সেল আবিষ্কার করেছেন। আমি ঘটনাটাকে একটু ছোট করে ব্যাখ্যা করলাম, আরও ভিতরে আরও কিছু কথা ছিল, আমি এগুলোকে স্কিপ করে মেইন কথাটা বললাম। তো এই 1665 সালে কিন্তু সর্বপ্রথম রবার্ট হুক এই সেল অর্থাৎ কোষটা আবিষ্কার করেছিলেন। কিন্তু রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন এই কোষে কোনো প্রোটোপ্লাজম ছিল না। প্রোটোপ্লাজম কি পড়া আছে, তখন পড়বে। এখন আপাতত শুধু মাথায় রাখো যে প্রোটোপ্লাজম ছিল না। প্রোটোপ্লাজম থাকলে সেটা হবে জীবিত, না থাকলে সেটা হবে মৃত। তো এই রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেখানে প্রোটোপ্লাজম ছিল না, অর্থাৎ তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে 9 বছর পরে, কয় বছর পর? 9 বছর পরে 1674 সালে, এই 1674 সালে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ইনি হচ্ছে রবার্ট হুক, উনি হচ্ছে লিউয়েনহুক। এই লিউয়েনহুক 1674 সালে উনি প্রমাণ করেন যে এই যে সেল অর্থাৎ কোষ, এই কোষের ভিতরে আরও কিছু জীবিত বস্তু আছে। এই জীবিত বস্তুগুলোকে আবিষ্কার করেছেন হচ্ছে লিউয়েনহুক। এজন্য লিউয়েনহুক হচ্ছে জীবিত কোষের আবিষ্কারক, আর মৃত কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। কথা বোঝা গেছে? এইভাবে সেল কথাটা আসলো। এখন যদি বলি যে সেল বা কোষ কাকে বলে, এক কথায় সহজ কথায় যদি বলি যে কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যিক একক। আমি প্রথমে বলেছি জীবদেহ মানে উদ্ভিদ প্রাণী গঠনের মূল এককই হচ্ছে কোষ। তো সেটাই সংজ্ঞা, জীবদের গঠন এবং কার্যিক। কার্যিক কেন বলা হচ্ছে? কারণ এই সেলগুলো থেকে আসলে সকল কার্য সম্পাদিত হয়ে থাকে। তো জীবদের গঠন এবং কার্যিক একককে সেল বলে। আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা বললে ভুল হবে। যদি কোষের আমি অ্যাপ্রোপ্রিয়েট এবং স্পষ্ট সংজ্ঞা দিতে চাই তাহলে বলবো কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যিক একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। এই যে শেষের যে কথাটা, প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, এই কথাটার ভিতরে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, অনেক কথা আছে। তা আমি গল্প কাহিনী কথাগুলোতে যাচ্ছি না, শুধু সংজ্ঞাটাই মনে রাখো। আর তোমাদের মাথায় যদি চিন্তা আসে যে আচ্ছা কোষ, সকল নতুন কোষ তার পুরাতন মানে আগের কোষ থেকে তৈরি হয়,
তাহলে পৃথিবীতে প্রথম কোষ কোনটা? এইটা যদি চিন্তা আসে তাহলে আমি বলবো যে তোমরা তোমাদের ফিজিক্স বইয়ে বিগ ব্যাং তত্ত্ব পড়ছো বা পড়বা, যেটা স্টিফেন হকিং। তো এই বিগ ব্যাং তত্ত্ব উনি বলেছিলেন যে বিশ্ব মহাসাগর দেখি, এগুলো আসলে একসময় একটা ভূখণ্ড ছিল, যেটাকে বলা হয় প্যানজিয়া। এই প্যানজিয়ার উপরে প্রচুর একটা বিস্ফোরণ হইলো, তার ফলে মহাদেশ মহাসাগর ভাগ হয়ে গেল। তারপরে অনেক গ্যাসেস আসলো, সেই গ্যাস থেকে আবার অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে প্রোটিন, সেখান থেকে আরএনএ ডিএনএ, এগুলো অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। সুতরাং শুধু মনে রাখো যে কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং সমস্ত কোষই তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, তাকেই বলা হচ্ছে সেল বা কোষ। তো এতক্ষণ আমি সেলের পিছনের ইতিহাসটা বললাম। এখন আমি যদি কোষের প্রকারভেদ নিয়ে একটু কথা বলতে চাই। প্রকারভেদ, কোষের প্রকারভেদে প্রথমে বলবো যে কোষ, প্রথমত কোষ বলতে আমাদের মাথায় দুইটার কথা আসবে, একটা হচ্ছে প্রাণী কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ। এটা সহজ কথা যে কোষ বললেই প্রকারভেদে দুইটা কথা আসবে। প্রাণী কোষ অর্থাৎ প্রাণী যে কোষ দ্বারা গঠিত হচ্ছে সেটা হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ উদ্ভিদ যে কোষগুলো দ্বারা গঠিত সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো আমি কিন্তু এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের দুইটা ছবি আঁকায় রাখছি। তো যেহেতু এই দুইটা ছবিতে আমার বোর্ড ভরে গেছে, আমি কোনো কিছু লিখতে পারছি না, সুতরাং এই দুইটা কোষ আগে আমি ব্যাখ্যা করে দিব, তারপরে আরো কিছু প্রকারভেদ আছে সেগুলো আলোচনা করে দিব। তোমাদের বইয়ে এই অধ্যায়ের সেকেন্ড পেজে এরকম দুইটা ছবি দেয়া আছে, একটা উদ্ভিদ কোষের ছবি আর একটা হচ্ছে প্রাণী কোষের ছবি। তো ছবিটা বাসায় অবশ্যই দুইটা ছবি বাসায় বেশি বেশি ট্রাই করতে হবে। আর কোন অর্গানের নাম কি সেটা আমি বলে দিব, সহজভাবে আইডেন্টিফাই করে দিব, কিন্তু ছবিটা তোমাকে বাসায় চেষ্টা করতে হবে, কারণ বারবার যদি ট্রাই করো তবেই তুমি ছবিটা একদম পারফেক্টলি আঁকাইতে পারবা। তো আমি যদি অংশগুলোর নামগুলো একটু দেখাতে চাই তাহলে দেখো, একটু মনোযোগ দাও। তুমি যদি অংশগুলো চিহ্নিত করতে পারো, ছবিটা বাসায় ট্রাই করলে অংশগুলো চিহ্নিত করলেই হয়ে যাবে। দেখো, ফার্স্টলি একদম বাইরের কালো যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। মনে রাখতে হবে এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কোষ প্রাচীর, এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। এরপরে ভিতরের আরেকটা লেয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি নিয়ে পড়া আছে, আজকেই পড়াবো ইনশাল্লাহ। এরপরে দেখো, এই যে ফোটা 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 যে পদার্থগুলো দেখতে পাচ্ছ, এখানে আসলে অনেক ঘন অর্ধতরল হিসাবে থাকে। এই অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে পেঁচানো পেঁচানো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই পেঁচানো পেঁচানো জিনিসের নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কারণ এই পাশে জায়গাটা অনেক কমে গেছে। মানে এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে রাখতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোতে রাইবোজোম যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা অমসৃণ, আর যদি রাইবোজোম না থাকে সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে কোষের মেইন যে অর্গান, কোষের কেন্দ্রিকা বলা হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের 5টা অংশ আছে। তো অংশগুলা যেহেতু তোমাদের অর্গানগুলো আলাদাভাবে পড়ানো আছে, আমি তখন বলি, এখানে আর না বলি। হ্যাঁ, বলতে হবে? আচ্ছা, বলি ফেলি কি কি, তখন লিখে পড়াবো, এখন শুধু মুখে বলি। নিউক্লিয়াসের 5টা অংশ থাকে। কয়টা অংশ? 5টা। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এরপরে আছে নিউক্লিওলাস, এরপরে আছে হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, আরেকটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা বলা হয় একে। এই 5টা অংশ নিয়ে হচ্ছে নিউক্লিয়াস গঠিত। এরপরে এই যে দণ্ডাকার কিছু অংশ দেখতে পাচ্ছে, এটার নাম হচ্ছে গলগি বস্তু
অথবা গলজি বস্তু, যেটা বলে সেটাই গলগি অথবা গলজি বস্তু, দুটাই একই। এরপরে কোষের আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমরা, আমার বিশ্বাস যে এখন এই ভিডিওটা যারা দেখছো তারা তাদের ভিতরের প্রায় 99% এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জান। তো মাইটোকন্ড্রিয়া, এরপরে কোষের আরও একটি গুরুত্বপূর্ণ অর্গান যেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কি, এটা নিয়ে আমরা পড়ব। সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কোষ প্রাচীর, তারপরে ভিতরের স্তর হচ্ছে কোষ ঝিল্লি বা যেটাকে প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে। তরল পদার্থ হচ্ছে সাইটোপ্লাজম, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ অমসৃণ। এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের 5টা অংশ, গলগি বস্তু, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপরে আরেকটা অর্গান আছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে, দেখা যায়, আচ্ছা এটা এখানে লিখি তাহলে, এটার নাম হচ্ছে লাইসোসোম। লাইসোসোম, এটার নাম হচ্ছে লাইসোসোম। এবং এছাড়া এই কোষের ভিতরে একটা বড় ফাঁপা অংশ দেখতে পাচ্ছ, যার ভিতরে কিছুই নাই। এই ফাঁপা অংশটার নাম হচ্ছে, এখানেই লিখি, হ্যাঁ, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর, কোষ গহ্বর মানে কি, কোষের ভিতরে যে ফাঁপা জায়গা সেটি হচ্ছে কোষ গহ্বর। তো এই হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের নাম। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ছবিটা বাসায় বেশি বেশি ট্রাই করবা আর অংশের নামগুলো ভালো করে দেখে রাখবা, তাহলে হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা কোষ যেটা হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটাতে আসলে সেম সেম অর্গানই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তফাৎ। কারণ যেমন আমি এখানে বললাম কোষ প্রাচীর, এখানে কিন্তু কোষ প্রাচীর নাই, দেখো একটা প্রাচীর আছে। তো এই প্রাচীরটার নাম হচ্ছে, এটাকে কোষ ঝিল্লি অথবা ওই যে বললাম প্লাজমা মেমব্রেন, যেটা বলো সেটাই বলা যাবে। এরপরে এই যে এই অংশটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সংক্ষেপে লিখলাম এম। এরপরে থকথকে কিছু পদার্থ থাকে, তরল পদার্থ, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা সাইটোপ্লাজম মানে সিওয়াই, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে এই যে এই অংশগুলো যেগুলো যে এখানে দেখাইছিলাম, এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই ধরনের, সেম কথা। এরপরে এই যে এখানে দেখাইলাম না যে এটার নাম হচ্ছে গলগি বস্তু, নাম হচ্ছে গলগি বস্তু। এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছ এখানে যেটা দেখাইলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। এছাড়া এখানে এই যে লাইসোসোম, যেটা এখানে দেখালাম, লাইসোসোম। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, দেখো এখানে একটা বড় গহ্বর ছিল। এই বড় গহ্বর এবং কোষ প্রাচীর, এটা হচ্ছে উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু প্রাণী কোষে কিন্তু গহ্বর থাকে না, কোষ প্রাচীর থাকে না। কিন্তু প্রাণী কোষে কোনো সময় যদি গহ্বর থাকে তাহলে সেই গহ্বরটা হবে অনেক ছোট ছোট। এই যে এখানে আমি একটা দেখাইছি, এটা হচ্ছে কোষ গহ্বর, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এছাড়া এই যে উপরে যে প্রবর্ধনগুলো দেখতে পাচ্ছ না, নোকের মতো এরকম, এই অংশগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই, আমরা কিছু 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 তফাৎ দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু মাইক্রোভিলাই আছে, কিন্তু এদের কিন্তু মাইক্রোভিলাই নাই। তো এই মাইক্রোভিলাই কিন্তু আমাদের যে এই যে ভিতরের যে প্রাচীর, যেটাকে আমি কোষ ঝিল্লি বলতেছি, এই কোষ ঝিল্লিটাই যদি এরকম প্রবর্ধন তৈরি করে, যদি উদ্ভিদ কোষও তৈরি করতে পারে, যদি করে, সেটা হচ্ছে নাম হবে মাইক্রোভিলাই। এবং দেখো এটা কোষ প্রাচীর কখনো কখনো বাইরে বের হয়ে গেছে, যদি বাইরে বের হয়ে যায় সেটা হচ্ছে মাইক্রোভিলাই। কিন্তু যদি ভিতরের দিকে, যে এখানে একটা দেখাইছি এখানে একটা দেখাইছি, যদি এরকম ভিতরের দিকে প্রবেশ করে তাহলে এটার নাম হচ্ছে পিনোসাইটোসিস ফস্কা। এটাকে বলা হয় পিনোসাইটোসিস ফস্কা। দ্যাট মিন্স প্লাজমা মেমব্রেন যদি ভিতরের দিকে প্রবেশ করে তাহলে সেটার নাম হচ্ছে পিনোসাইটোসিস ফস্কা।
আর যদি বাইরের দিকে আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করে তাহলে সেটার নাম হচ্ছে মাইক্রো ভিলাই। এর কথা না, পরীক্ষায় আসলে কি আসলে না সেটা মেইন বিষয় নয়। মেইন বিষয় হচ্ছে যেহেতু কোষ পড়তেছি, সুতরাং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটো আঁকানো শেখা আমাদের অতীব জরুরি। তো বলতেছিলাম কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদের ভিতরে যেহেতু ছবি ছিল সেই জন্য আমি লিখতে পারি নাই। তো এখন যদি আমি লিখি যে ক্লাসিফিকেশন অফ সেলের ভিতরে প্রথমে যে মাথায় আসবে সেটাই হচ্ছে কি কি, একটা হচ্ছে অ্যানিমেল সেল আর একটা হচ্ছে প্লান্ট সেল। অর্থাৎ প্লান্ট সেল অর্থাৎ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ একটু আগে দেখাই দিলাম। এরপরে কোষের গঠনের উপর ভিত্তি করে, কোষের গঠন, কোষটা কেমন হবে এই গঠনের উপর ভিত্তি করে কোষকে ইউক্যারিওটা আরেকটা হচ্ছে ইউক্যারিওটা, দ্যাট মিন্স একটা হচ্ছে প্রকৃত কোষী এবং একটা হচ্ছে আদি কোষী। একটা প্রকৃত কোষী এবং একটা আদি কোষ। এটা কিসের উপর ভিত্তি করে? কোষের গঠনের উপর ভিত্তি করে। তাহলে এটা হচ্ছে কোষের গঠন। এরপরে কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এই হচ্ছে কোষের মোটামুটি প্রকারভেদ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রোক্যারিওটা আদি কোষ, ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষ, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। বা এটাকে হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে প্রকৃত কোষী, বা যেটাকে বলা হচ্ছে ইউক্যারিওটা। এখন প্রোক্যারিওটা কি আর ইউক্যারিওটা কি, এটা নির্ভর করে আসলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াস আসলে নির্ধারণ করবে এটা আদি কোষী নাকি প্রকৃত কোষী। যদি নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে, আমি বলেছি নিউক্লিয়াসের 5টা অংশ, এই 5টা অংশের মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে আদি কোষী। আর যদি এটাতে ওই দুইটা অনুপস্থিত না থাকে সেটা হচ্ছে প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। সংজ্ঞা দিব প্রথমে। পার্থক্যর যে ধরনটা কি কি আসবে, একে আসবে হচ্ছে সংজ্ঞা। তাহলে সংজ্ঞাতে কি বলবো? সংজ্ঞাতে বলবো যে সকল কোষের নিউক্লিয়াসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস যাদের সুগঠিত নয়, কি বলতেছি আদি কোষী, তার মানে কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, তারা হচ্ছে আদি কোষী। আর যাদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত, তারা হচ্ছে প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। এই সংজ্ঞা দিয়ে শুরু করলাম। 2 নাম্বার, মাথায় রাখতে হবে যে এদের অর্থাৎ আদি কোষী জীবদের কোষে কোনো সাইটোপ্লাজমিক অর্গান থাকে না। আমরা একটু পরেই সাইটোপ্লাজমিক অর্গান, ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন অনেকগুলো অর্গান নিয়ে পড়াশোনা করব। তো এর ভেতরে অর্থাৎ আদি কোষী প্রাণীতে কোনো সাইটোপ্লাজমিক অর্গান এখানে নাই, কিন্তু এদের সকল সাইটোপ্লাজমিক অর্গানই উপস্থিত। একটা মাত্র সাইটোপ্লাজমিক অর্গান এদের থাকে যেটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম বা রাইবোসোম যেটাই বলো সেটাই। রাইবোজোম এটাও সাইটোপ্লাজমিক অর্গান। এই একটা সাইটোপ্লাজমিক অর্গান আদি কোষী প্রাণীতে থাকে, কিন্তু অন্যগুলা থাকে না। কেন রাইবোজোম থাকতে হবে? কারণ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন সংশ্লেষ, প্রোটিন তৈরি করে এরা। তো সেটা হোক আদি কোষী হোক প্রকৃত কোষী, কোষ যদি থাকে সেখানে প্রোটিন, নিউট্রিয়েন্টসের দরকার আছে। সেই জন্য আদি কোষী শুধুমাত্র রাইবোজোমটা উপস্থিত থাকে। আর এখানে রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমিক অর্গানই উপস্থিত থাকে। আর এখানে কোনো সাইটোপ্লাজমিক অর্গান থাকে না রাইবোজোম ছাড়া। 3 নম্বর যে পার্থক্য তুমি দিতে পারো সেটা হচ্ছে এই যে রাইবোজোমের কথা বললাম, রাইবোজোম আসলে 2 ধরনের হয়ে থাকে, 2টা ক্যাটাগরির। একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। এই 70S 80S কি, যখন রাইবোজোম পড়াবো তখন
হালকা বলে দিব। তো পার্থক্যটা তারপরে হতে পারে, এটার রাইবোজোমের ধরন হচ্ছে 70S, এটার রাইবোজোমের ধরন 70 এবং 80S, দুই ধরনেরই হতে পারে। ক্লিয়ার কথা? এরপরের পার্থক্যর ধরনটা তুমি দিতে পারো 4 নাম্বার, যে সেটা হোক আদিকোষী হোক প্রকৃতকোষী, সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন তো হবেই, তাই না? তো এদের যে কোষ বিভাজনের ধরন সেটা হচ্ছে অ্যামাইটোসিস। আর আমরা জানি যে কোষের যে বিভাজন সেটা আসলে 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস হয় নিম্ন শ্রেণীর জীবে। তো এদের কোষের যে ডিভিশন সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আর এদের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দুই ধরনের কোষ বিভাজনই হবে। মাইটোসিস এবং মিওসিস দুই ধরনেরই কোষ বিভাজন সংঘটিত হয় হচ্ছে প্রকৃতকোষী জীবে। এই কটা পার্থক্যর পরে উদাহরণটা অবশ্যই টানতেই পারো, যেহেতু আমরা বলতেইছি যে নিম্ন শ্রেণীর এগুলো দিতে পারো, উদাহরণ টানতে পারো। এখানে উন্নত শ্রেণীর কোনো একটা জীবের উদাহরণ তুমি টানতে পারো। তো এই হচ্ছে আদিকোষী এবং প্রকৃতকোষী নিয়ে কথাবার্তা। আমি পার্থক্য আকারে সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের বইয়ে অবশ্য লাইন বাই লাইন দেওয়া আছে। তো সুতরাং ওকে, এরপরে পরের যে দুইটা ধরন, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ আর হচ্ছে জনন কোষ। তো দেহকোষ কি? দেহকোষ হচ্ছে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেটা জীবের হোক আর হচ্ছে প্রাণীর হোক, অঙ্গ প্রত্যঙ্গ যারা গঠন করে তারা হচ্ছে দেহকোষ। আর যারা জনন কোষ তৈরি করে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, যারা গ্যামেট তৈরি করে, তারা হচ্ছে জনন কোষ। মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস। এখন অনেকেরই চিন্তা হবে যে মাইটোসিস কি, মিওসিস কি, অ্যামাইটোসিস কি, এগুলো তো আমি জানিই না। ভয় পাওয়ার কারণ নাই, রিল্যাক্স। এরপরের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে আমার এই সেল ডিভিশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিব। আপাতত শুধু মনে রাখো, দেহকোষে মাইটোসিস হয় আর জনন কোষে মিওসিস হয়। হ্যাঁ, সাথে সাথে এটাও মনে রাখো, এটা হচ্ছে সমীকরণিক বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এখানে। আচ্ছা, আমি এত কথা এখানে বললে অনেকের হয়তো মাথা মুতে ঘুরে যেতে পারে যে ক্রোমোজোম আবার কি, সমসংখ্যক ক্রোমোজোম কি, অসমসংখ্যক ক্রোমোজোম কি, হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি। সুতরাং এখানে এই ভিডিওটাতে আমি এগুলো নিয়ে আলোচনাই করতে চাচ্ছি না, এমনিতে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো দেহকোষ কি? দেহকোষ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করবে, কোষ বিভাজন হবে মাইটোসিস। জনন কোষ কি? জনন কোষ জনন তৈরি করবে, জনন কোষ তৈরি করবে, গ্যামেট তৈরি করবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে, এবং কোষ বিভাজনটা হবে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। ক্লিয়ার? সিম্পলি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা উপরের এটা তো আর প্রয়োজন হচ্ছে না, তাই না? ওকে, করব হচ্ছে সেল ওয়াল, যেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আমি একটু আগেই বললাম, যখন প্রাণী কোষ উদ্ভিদ কোষের ছবিতে দেখাইছিলাম, যে কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। তো সেল ওয়ালটা আসলে কি? সেল ওয়াল এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়। ওই যে যেটা রবার্ট হুক যেটা ছিল, রবার্ট হুক যে আসলে যেটা আবিষ্কার করেছিলেন সেটা মূলত এই সেল ওয়ালই আবিষ্কার করেছিলেন। এই সেল ওয়ালে কিন্তু জীবিত কোষ নয়, কারণ এখানে কি থাকে না? প্রোটোপ্লাজম থাকে না। তো সেল ওয়াল যদি আমি ব্যাখ্যা করতে চাই, যে সেল ওয়াল গঠিত হয় হচ্ছে, অর্থাৎ সেল ওয়ালের ভিতরে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে লিগনিন, সুবেরিন, সেলুলোজ, হেমোসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো নিয়ে গঠিত হয় হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরকে ব্যাখ্যা করতে গেলে আসলে কোষ প্রাচীর যে ছবিটা সেটা আঁকানোটা খুবই জরুরি। তো আমি যদি কোষ প্রাচীরের ছবিটা একটু দেখাতে চাই তোমাদেরকে সিম্পলি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়ালের 3টা প্রাচীর থাকে। কয়টা প্রাচীর? 3টা। এর মধ্যে সব থেকে ভিতরের যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এই কালো অংশটার নাম হচ্ছে ভিত্তি পর্দা।
অর্থাৎ যার উপরে ভিত্তি করে প্রাচীরটা গঠিত হয়, আমাদের সেল ওয়ালটা যার উপর ভিত্তি করে গঠিত হয় সেটা হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার পরে যে লাল যে অংশটাকে আমি দেখাচ্ছি, এই যে লাল অংশটা যেটা দেখাচ্ছি, যেখানে ফোঁটা ফোঁটা দিচ্ছি আমি, এই ফোঁটা ফোঁটা অংশটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি নাম? এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। এবং পরবর্তী যে তিনটা দেখতে পাচ্ছ নীল কালারের, এই তিনটার নাম হচ্ছে একত্রে সেকেন্ডারি প্রাচীর। তো আমাদের যে সেল ওয়াল, এই সেল ওয়াল আসলে তিনটা প্রাচীর থাকে, ভিত্তি পর্দা, প্রাথমিক প্রাচীর আছে সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর যাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটাই হচ্ছে ভিত্তি পর্দা। তো এই যে ভিত্তি পর্দাটা যে গঠন হচ্ছে, এখন এটা আবার উল্টাপাল্টা করাই ফেলো না। কোষ প্রাচীর কই থাকে? উদ্ভিদ কোষে। ওই যে বাইরের যে লেয়ারটা দেখাইছিলাম, ওই লেয়ারটা গঠিত হয় আসলে এই তিনটা জিনিস নিয়ে। এর ভিতরে যে ভিত্তি পর্দাটা গঠিত হয়, এই ভিত্তি পর্দা গঠন করে দুইটা জিনিস নিয়ে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আর একটা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। পেকটিন জাতীয় ভেসিকল, এই দুইটা নিয়ে জিনিস নিয়ে গঠিত, এই দুইটা পদার্থ নিয়ে গঠিত হয়েছে ভিত্তি পর্দা। এর ভিতরে যে ফ্রাগমোপ্লাস্টের কথা বললাম, এই ফ্রাগমোপ্লাস্ট আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে, এবং পেকটিন জাতীয় যে ভেসিকল, এটা আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এই দুইটা জিনিস আইসে আমাদের কোষ প্রাচীরের যে ভিত্তি পর্দা, এই ভিত্তি পর্দাটা গঠন করে থাকে। এরপরে প্রাথমিক প্রাচীর, যেটা প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ এবং হেমিসেলুলোজ। কি কি? সেলুলোজ প্লাস হচ্ছে হেমিসেলুলোজ, এই পদার্থগুলো নিয়ে গঠিত হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। অর্থাৎ ভিত্তি পর্দার পরের যে অংশটা, এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর হচ্ছে দেখো এক স্তর বিশিষ্ট, যেটা হচ্ছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ নিয়ে গঠিত হয়। এবং ফাইনালি যেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, মনে রাখতে হবে সেকেন্ডারি প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট, কিন্তু তিনটা স্তর আছে দেখো, 1 2 3, তিন স্তর নিয়ে গঠিত হয়েছে সেকেন্ডারি প্রাচীর। আর সেকেন্ডারি প্রাচীর যে বস্তু নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে সুবেরিন, সুবেরিন প্লাস হচ্ছে লিগনিন, সুবেরিন প্লাস হচ্ছে লিগনিন, এই দুইটা পদার্থ নিয়ে গঠিত হয় হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রাচীরের যদি আমি রাসায়নিক যে উপাদানের কথা বলি, তাহলে কি কি বলবো? বলবো হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, পেকটিন জাতীয় ভেসিকল, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন এবং লিগনিন। কোনটা কি নিয়ে গঠিত হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের সেল ওয়াল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর যদি আসে পরীক্ষাতে, অবশ্যই এই ছবিটা দেওয়ার চেষ্টা করবা। এখন এই ছবিটা কোথায় পাবা? তোমাদের বই এই ছবিটা দেয়া নাই, তোমরা একটু তোমাদের বড় ভাই বড় বোনের কাছে, অর্থাৎ এইচএসসি লেভেল থেকে, এইচএসসি যে উদ্ভিদ বিজ্ঞান বই আছে, উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে যখন তোমরা একটু খোঁজাখুঁজি করো, তাহলে এই ছবিটা পেয়ে যাবা। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, আমি যখন প্রথম বললাম না যে সেলের গঠনের, সেলের ইতিহাস যখন বললাম, তখন বলেছিলাম যে জীবিত কোষ আর মৃত কোষ। বলেছিলাম জীবিত কোষ কখন হবে? যদি এই প্রোটোপ্লাজম থাকে। আর জীবিত কোষ কখন হবে না? তো মৃত কোষ কখন হবে? যদি প্রোটোপ্লাজম না থাকে। তো এই সেই প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে অর্ধতরল থকথকে যে পদার্থটা থাকে, যে বস্তুটা থাকে, এই বস্তুটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। মূলত প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যে অংশগুলো আছে, সব অংশই হচ্ছে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। এমনকি আছে না কোষ প্রাচীরের পরের যে প্রাচীরটা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটাও এই প্রোটোপ্লাজমের অন্তর্গত। এই জন্যই কোষ প্রাচীর যে আবিষ্কার করেছিল রবার্ট হুক, এই জন্য কিন্তু এটা মৃত কোষ ছিল। কিন্তু কোষ ঝিল্লি কিন্তু লিওয়েন হুক, অর্থাৎ জীবিত কোষ যিনি আবিষ্কার করেছিলেন। তো কোষের ভিতরে আসলে যে সকল পদার্থগুলো দেখা যায়, সবগুলো পদার্থই আসলে প্রোটোপ্লাজমের অন্তর্গত। মনে রাখতে হবে
প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজমকে। জীবনের ভৌত ভিত্তি যে প্রোটোপ্লাজমকে বলা হয়, এটা যিনি প্রমাণ করেছেন তার নাম হচ্ছে থমাস হ্যাক্সলি। থমাস হ্যাক্সলি বা হ্যাক্সলি যেটাই বলো, থমাস হ্যাক্সলি ইনি প্রমাণ করেছেন যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। একই সাথে আরেকটা তথ্য মনে রাখা লাগবে, অর্থাৎ এখানে পানি থাকে হচ্ছে 75 থেকে 85%, 75 থেকে 85%, অর্থাৎ প্রোটোপ্লাজমের মেইন যে উপাদান সেটাই কিন্তু পানি। তার মানে পানি যদি না থাকে প্রোটোপ্লাজম কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, মৃত্যুর দিকে ধাবিত হবে। প্রোটোপ্লাজমের ভিতরে পানির যে শতাংশ সেটা হচ্ছে 75 থেকে 85%। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে প্রোটোপ্লাজমের আবিষ্কারক যিনি, এর নাম হচ্ছে পারকেনজি। 40 সালে পারকেনজি 1840 সালে প্রোটোপ্লাজমটা প্রথম আবিষ্কার করেন, কিন্তু প্রোটোপ্লাজম যে জীবনের ভৌত ভিত্তি এটা বলেছেন হচ্ছে থমাস হ্যাক্সলি। পানির পরিমাণ হচ্ছে 75 থেকে 85%। এখন যেহেতু বলতেছি প্রোটোপ্লাজম কোষের ভিতরে অবস্থান করে, তো এই কোষের ভিতরে প্রোটোপ্লাজমগুলো নড়াচড়া করে, চলাফেরা করে। তো এই প্রোটোপ্লাজমের আবার চলাফেরা করে, এই চলাফেরা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে একমুখী চলন, আর একটা হচ্ছে বহুমুখী চলন। বহুমুখী চলন, একমুখী চলন কি, যদি একটা গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম ঘোরাফেরা করে, চলাফেরা করে, এটাকে বলা হয় একমুখী চলন। আর প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। যদি একটা গহ্বরকে কেন্দ্র করে ঘোরে তাহলে একমুখী, যদি অনেকগুলা গহ্বরকে কেন্দ্র করে ঘোরে তাহলে সেটাকে বলা হচ্ছে বহুমুখী চলন। এই হচ্ছে প্রোটোপ্লাজমের কথাবার্তা। প্রোটোপ্লাজমের পরে যেটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি, অর্থাৎ আমরা প্রথম বললাম হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালের পরে হচ্ছে প্রোটোপ্লাজম, তারপরে সেল ওয়ালের নিচে একটা প্রাচীর ছিল না, সেল ওয়ালের নিচে একটা, বা যেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই কোষ ঝিল্লি এটা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়। যখন প্রাণী কোষ দেখাইলাম এই যে এইরকম করে প্রবর্ধন তৈরি করেছিল, হ্যাঁ, এই যে প্রবর্ধন তৈরি করেছিল এগুলোকে হচ্ছে বলা হয় মাইক্রোভিলা। অর্থাৎ কোষ ঝিল্লি যখন আঙ্গুরের মতো প্রবর্ধন তৈরি করে এরকম, সেটা হচ্ছে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস, এবং ভিতরের দিকে যখন প্রবেশ করে তখন সেটাকে বলা হয় পিনোসাইটোসিস ফস্কা। তো এই কোষ ঝিল্লি আসলে স্থিতিস্থাপক, এই জন্যই উপরেও যেতে পারে, ভিতর দিকেও প্রবেশ করতে পারে। এবং এই কোষ ঝিল্লির যে প্রাচীরটা, এই প্রাচীরটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, অর্থাৎ ক্ষুদ্র বস্তুগুলো, অণুগুলো যাওয়া আসি করতে পারে। কোষ ঝিল্লি নিয়ে অনেকগুলা মতবাদ আছে। এখন তোমাদের বইয়ে, তোমাদের সিলেবাসে কোষ ঝিল্লির কোনো মতবাদ নিয়ে আসলে আলোচনা করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে কোষ ঝিল্লি কি, কয়েকটা 4-5টা লাইন এই কোষ ঝিল্লি সম্পর্কে কথা বলা আছে। কিন্তু আমি একটু শুধু বলতে চাই যে কোষ ঝিল্লির যে মতবাদ, কোষ ঝিল্লির অনেকগুলো মতবাদ আছে, তার মধ্যে সর্বাধুনিক এবং গ্রহণযোগ্য যে মতবাদ সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মতবাদ। কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মতবাদ, এই মতবাদ দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন। তারা এই 1972 সালে এটা, এই সিঙ্গার নিকেলসন ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করেছিলেন। এই ফ্লুইড মোজাইক মডেল আমি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না, শুধু একটু বলে রেখে শোনো। ফ্লুইড মোজাইক মডেলের দুইটা প্রান্ত থাকে, একটা প্রাণী গ্রাহী মস্তক আর একটা প্রাণী বিদ্বেষী লেজ। এদের ফসফোলিপিড দুইটা লেয়ার থাকে, এর ভিতরে 3 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন, একটা হচ্ছে অন্তঃঝিল্লি প্রোটিন, একটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। এবং এর ভিতরে যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড থাকে, এবং যে প্রোটিনগুলোর কথা বললাম, এগুলা যখন নিচ থেকে দেখা হয় তখন মোজাইকের মতো মনে হয়। মোজাইক কি, তোমরা মসজিদে বিভিন্ন দেখো না মোজাইক করা, ওই রকম মনে হয়, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছিল ফ্লুইড মোজাইক মডেল। এটা হচ্ছে সর্বাধুনিক মতবাদ। এছাড়া এক স্তরী একটা মতবাদ আছে যেটাকে বলা হয় স্যান্ডউইচ মতবাদ। এই স্যান্ডউইচ মতবাদ দিয়েছিল হচ্ছে ড্যানিয়েলি এবং ডেভসন। তো এরকম কোষ ঝিল্লির অনেকগুলো মতবাদ আছে, যেহেতু তোমাদের এখানে আলোচনা করা নাই, সুতরাং আমি এখানে এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানে কোষ ঝিল্লির যে মতবাদ আছে সেই মতবাদটা আলোচনা করতে চাচ্ছি না। তাহলে কোষ ঝিল্লি কাকে বলা হচ্ছে?
কোষ ঝিল্লি বলা হচ্ছে যে কোষের বাইরে যে স্থিতিস্থাপক পর্দাটা থাকে, যেটা হচ্ছে বৈষম্যবৃদ্ধ পর্দা, এই পর্দাটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির উপরের দিকে বাইরের দিকে যদি প্রবর্তন তৈরি করে সেটাকে বলা হয় মাইক্রোভিলাই, ভিতরের দিকে যদি প্রবর্তন তৈরি করে সেটাকে বলা হয় পিনোসাইটোসিস ফস্কা। প্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে কি কি অঙ্গাণু থাকে সেটা নিয়ে পড়াশোনা। তো সাইটোপ্লাজমিক যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে আসলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অর্গান অর্থাৎ ঝিল্লিবদ্ধ অর্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আরেকটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু। ঝিল্লিটা কি? যার ভিতরে বাইরের দিকে প্রাচীরটা থাকে তাদের হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর যাদের বাইরে প্রাচীর থাকে না তারা হচ্ছে ঝিল্লিবিহীন। তো এই ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন এটা মনে রাখার জন্য আমি সবসময় একটা সূত্র ব্যবহার করে থাকি। তো আমি সূত্র দিয়ে বলতেছি, যদি তোমরা সূত্র দিয়ে মনে রাখতে চাও তো মনে রাখতে পারো, নাহলে এমনি মুখস্থ করো। এরা পাগল ভাই, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো ঝিল্লিবদ্ধ অর্গানগুলা কিরকম। এই হচ্ছে মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা আমরা অতি পরিচিত আমাদের কাছে। এরপরে এতে হচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পার অক্সিসম, কি লিখলাম? পার অক্সিসম। আমি লিখছি না কারণ লিখলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে গলগি বস্তু বা গলজি বস্তু, এটা হচ্ছে লাইসোসোম। ভতে হচ্ছে দুইটা, ভ্যাকিউল অ্যান্ড ভ্যাসিকল, ভ্যাকিউল আর হচ্ছে ভ্যাসিকল। তাহলে ঝিল্লিবদ্ধ অর্গানের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিসোম, গলগি বস্তু, লাইসোসোম, ভ্যাকিউল অ্যান্ড ভ্যাসিকল। ঝিল্লিবিহীন যে অর্গানগুলো আছে এইটাও মনে রাখার জন্য একটা ট্রিক আমি ইউজ করি সব সময়। সেটা কি? সেরা পড়ে। এই ট্রিকটি আমি সাধারণত ঝিল্লিবিহীন যে অর্গানগুলো অর্থাৎ যাদের বাইরে ঝিল্লি থাকে না তাদের কথাটা মনে রাখি। সেটা কি? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, এগুলো তোমাদের বই আছে। এরপরে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা হচ্ছে সেন্ট্রিওল। এখন এই সেন্ট্রিওল যেটা, এটা উদ্ভিদ কোষে থাকতেও পারে নাও পারে, কিন্তু প্রাণী কোষে অবশ্যই থাকবে। এরপরে হচ্ছে রাইবোসোম, এটা হচ্ছে প্রোটিওসোম। কি? প্রোটিওসোম। এখানে বলেছি পারঅক্সিসোম, এটা হচ্ছে প্রোটিওসোম। তাহলে ঝিল্লিবিহীন অর্গানের ভিতরে কি কি আছে? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোসোম আর হচ্ছে প্রোটিওসোম। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিসোম, গলগি বস্তু, লাইসোসোম, ভ্যাকিউল অ্যান্ড ভ্যাসিকল। তো তোমাদের বইয়ে আসলে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করা নাই, কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে এবং কিছু কিছু বিষয় খুব সিম্পলি এক লাইনে কথাগুলো বলা হয়েছে। তা আমি তোমাদের সিলেবাসভুক্ত যেটুকু আলোচনা করা আছে সেটুকুই আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি পড়াবো হচ্ছে ঝিল্লিবদ্ধ যে অর্গানগুলা সেগুলা। তো ঝিল্লিবদ্ধ অর্গানের ভিতরে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছে এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মতামত আছে। আসলে কেউ আবিষ্কার করেছে, কেউ লক্ষ্য করেছে, কেউ নামকরণ করেছে, এগুলো নিয়ে অনেক কথা। তো সুতরাং তোমাদের বইয়ে যেহেতু লেখা আছে যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে বেন্দা নামক একজন বিজ্ঞানী, তো সুতরাং তোমরা এটাই আপাতত মনে রাখো যে আবিষ্কার করেছে হচ্ছে বেন্দা। এর পিছনে আরো কথা আছে, তিনজন বিজ্ঞানী আছে আসলে। কলিকার সম্বন্ধে বলা আছে, অল্টম্যানের কথা বলা আছে, বেন্দার কথা বলা আছে। তো তোমাদের বইয়ে সরাসরি বলেছে যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হচ্ছে বেন্দা। তো সুতরাং সাল সহকারে এই বেন্দার কথাটা মনে রাখো। আর একটা মাইটোকন্ড্রিয়ার যে বৃত্তাকার ব্যাস,
মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ব্যাস হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন, মনে রাখো 0.2 থেকে 2.0 মাইক্রন। এরপরে মাইটোকন্ড্রিয়ার যদি আমি কথা বলি, যে মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে গঠন কথা বলতে গেলে তো ছবিটা আঁকাতেই হয়। একটু যদি আমি ছবিটা আঁকায় দেখাতে চাই, এই হলো মাইটোকন্ড্রিয়ার একটা গঠন। মাইটোকন্ড্রিয়ার যে বাহিরের প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহিস্থ প্রাচীর, আর এটা হচ্ছে ভেতরের প্রাচীর বা অন্তস্থ প্রাচীর। ভেতরের প্রাচীরটা অমসৃণ, বাইরের প্রাচীরটা হচ্ছে মসৃণ। অমসৃণ মানে কি, এই যে দেখো বাঁকানো বাঁকানো না, এই জন্য বলা হচ্ছে অমসৃণ, আর বাইরেরটা হচ্ছে মসৃণ। এই যে বাঁকানো বাঁকানো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ক্রিস্টি। নাম কি? ক্রিস্টি। তাহলে বাইরের প্রাচীর, ভিতরের প্রাচীর, এরপরে হচ্ছে ক্রিস্টি। এবং এখানে কিছু তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। কি বলে? তরল পদার্থগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এমনকি এই যে ক্রিস্টি আছে না, ক্রিস্টির প্রাচীরে এরকম গোলাকার কিছু বস্তু থাকে, এই গোলাকার বস্তু বা গোলাকার পদার্থগুলোকে বলা হয় অক্সিসম। অক্সিসম, এই অক্সিসমটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অক্সিসমে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা জানি শোষণের যে 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা কিন্তু এই অক্সিসমে সংগঠিত হয়ে থাকে। তো এই মাইটোকন্ড্রিয়ার আমাদের শোষণের যে 4টা ধাপের কথা বললাম, এই শোষণের 4টা ধাপের ভিতরে গ্লাইকোলাইসিস ছাড়া পরের যে 3টা ধাপ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, এই 3টা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংগঠিত হয়। আর আমরা জানি যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, এগুলোতে প্রচুর পরিমাণে এটিপি সংগঠিত হয়। আমরা এই যে এই বিক্রিয়াটা সম্পর্কে জানি যে C6H12O6 অক্সিজেনের সহায়তায় বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অক্সিজেন, আর হচ্ছে প্রচুর পরিমাণে এটিপি। এই যে এটিপি যেটাকে বলা হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটাকে বলা হয় জৈব মুদ্রা, এই যে জৈব মুদ্রা রিলিজ করে, সেটা কিন্তু করে কে? মাইটোকন্ড্রিয়া। যেহেতু মাইটোকন্ড্রিয়াটা রিলিজ করে এবং অনেক মাইটোকন্ড্রিয়া অনেক শক্তিকে ধরে রাখতে পারে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। এটাকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, এটা নিয়ে আবার অনেকে কনফিউজ হয়ে যায় যে মাইটোকন্ড্রিয়া আসলে একটা কোষে কয়টা থাকতে পারে। মনে রাখতে হবে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে 200 থেকে 300টি। ক্যান ইউ ইমেজিং? একটা কোষে 200 থেকে 300টি থাকতে পারে। আবার যদি যকৃতের কথা বলি, লিভার, এখানে থাকে প্রায় 1000টি। অ্যামিবার কথা শুনেছে না? অ্যামিবা এককোষী প্রাণী, এই অ্যামিবাতে এই 1000-এর থেকেও বেশি থাকে। তাহলে প্রতি কোষে 200 থেকে 300, যকৃত কোষে 1000, এবং অ্যামিবাতে এই 1000 থেকেও আরও অনেক বেশি থাকতে পারে হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠনটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে অংশগুলো কি কি অবশ্যই দেখে নিতে হবে, ছবিটা ট্রাই করতে হবে। আর বাহাজগুলোকে ক্রিস্টি বলা হয়, ক্রিস্টির গায়ে কিছু পদার্থ লাগানো থাকে, এগুলোকে বলা হয় অক্সিসম। বৃত্তাকার ব্যাসটা মনে রাখতে হবে। আর যে 4টা ধাপ শোষণের, সেই 4টা ধাপের ভিতরে পরের যে 3টা ধাপ, সেটা কিন্তু এখানে সংগঠিত হয় এবং প্রচুর পরিমাণে এটিপি রিলিজ করে এবং এটিপি ধরেও রাখে। এই জন্য এটাকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। আদি কোষে অর্থাৎ প্রোক্যারিওটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এছাড়া আমাদের যে ব্লাড সেলসগুলো রয়েছে, তার ভিতরে যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাতেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এরপরে আমরা যখন টিস্যু করব, তখন সেখানে একটা সিফ কোষ নামে একটা টিস্যু পাবো, সেই সিফ কোষেও এই মাইটোকন্ড্রিয়াটা অনুপস্থিত থাকে। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে কথাবার্তা। এরপরে মাইটোকন্ড্রিয়ার পরে যদি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না।
প্লাস্টিড ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গান। কেন? এই প্লাস্টিডেই মূলত ক্লোরোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট থাকে এবং এখানে ক্লোরোফিল থাকে, বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে। এই জন্যই কিন্তু কি করে, সালোক সংশ্লেষণ করে গ্লুকোজ খাবার তৈরি করে এবং সেই খাবারটা আবার আমরা খাই। সুতরাং বোঝাই যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান। এটা প্রথম দেখতে পান হচ্ছে 1883 সালে। 1883 সালে শেম্পার নামক একজন লোক, ভদ্র মানুষ, বিজ্ঞানী ইনি। এই শেম্পার 1853 সালে সর্বপ্রথম প্লাস্টিড লক্ষ্য করেন, অর্থাৎ প্রথম দেখতে পান এবং নামকরণ করেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। বর্ণময়তার উপর ধারণ করে প্লাস্টিড 3 ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা লিউকোপ্লাস্ট। এই 3 ধরনের হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় বর্ণময়তার উপর ভিত্তি করে। এর মধ্যে যেটা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের হয়ে থাকে, কারণ এখানে ক্লোরোফিল উপস্থিত থাকে। ক্লোরোফিল, আমরা এটার নাম শুনেছি, ক্লোরোফিল। ক্লোরোফিল আবার 2 ধরনের হয়, ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল কোথায় থাকে? পাতায় থাকে। এই জন্য কি হয়, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। তো এই হচ্ছে আমাদের একটা প্লাস্টিডের ছবি, যেটা দেখতে আসলে এইরকম। প্লাস্টিডের এটা যে ঝিল্লিবদ্ধ অর্গান, প্লাস্টিডের 2টা স্তর থাকে, একটা বহিস্থ স্তর, একটা হচ্ছে অন্তঃস্থ স্তর। এটা যে বাইরের প্রাচীর, এটা হচ্ছে ভেতরের প্রাচীর। এবং এখানে কিছু তরল পদার্থ থাকে, তরল পদার্থগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবং এই যে গোল গোল কিছু অংশ দেখতে পাচ্ছে, এই পুরো অংশটাকে বলা হয়, অর্থাৎ এই যে সমস্ত অংশটাকে বলা হয় গ্রানাম। কি বলা হয়? গ্রানাম। এবং এই যে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যেটা দিয়ে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় গ্রানা ল্যামেলাম। গ্রানা ল্যামেলাম। এবং এখানে দেখো 1 2 3 4 5টা আগাইছি না, এর ভিতরে একটাকে বলা হয় থাইলাকয়েড বা গ্রানাম চক্র। তার মানে একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, পুরাটাকে বলা হচ্ছে গ্রানাম, যেটা দ্বারা যুক্ত থাকে এটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম। বাইরের প্রাচীর, ভিতরের প্রাচীর, তরল পদার্থটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ক্লিয়ার কথা? তো প্লাস্টিড হচ্ছে 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এটা আমি সহজভাবে 3টা পার্থক্য আকারে একবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো প্লাস্টিডের যে 3টা ধরন যদি আমি একসাথে ব্যাখ্যা করতে চাই, তাহলে এইভাবে ব্যাখ্যা করব। দেখো, প্রথমে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এর আগেই বলেছি বর্ণ ধারণের ক্ষমতার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথমে আমি যদি বর্ণের কথা বলি, তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণ কি? ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ। কেন সবুজ? সবুজ হওয়ার পিছনের রিজন হচ্ছে এখানে যে রঞ্জক পদার্থটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকে কারণে ক্লোরোপ্লাস্টটা কি বর্ণ দেখায়? সবুজ বর্ণ দেখায়। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন। কি? রঙিন, অর্থাৎ সবুজ ছাড়া সকল বর্ণকে দেখাচ্ছে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কি কি বর্ণ হতে পারে? এটা হতে পারে হলুদ, হতে পারে কমলা, হতে পারে লাল, হতে পারে নীল। ক্লিয়ার? কেন হয় সেটা একটু পরে বলতেছি। আর লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট তো বর্ণই নাই, কারণ এটা বর্ণহীন। এরপরে যে রঞ্জক পদার্থের কথা যদি বলি, কেন এই বর্ণগুলা ধারণ করতেছে? কারণ এখানে ক্লোরোফিল থাকে সেই জন্য। তাহলে এখানে ক্লোরোফিল আমি লিখছি, ক্লোরোফিল থাকে সেই জন্য সবুজ দেখাচ্ছে। এখানে এসে দেখো 4টা বর্ণ দেখাচ্ছে, হলুদ, কমলা, লাল এবং নীল। হলুদ হওয়ার জন্য দায়ী হচ্ছে জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ।
এরপরে কমলা, ক্যারোটিন। ক্যারোটিন, এই ক্যারোটিন থাকে জন্য এটা দেখায় হচ্ছে কমলা। লাল হচ্ছে ফাইকো ইরিথ্রিন। ফাইকো ইরিথ্রিন, এই যে ইরিথ্রিন লেখা আছে না, আমরা যখন ব্লাড ভেসেলগুলো ব্লাড সেলগুলো পড়বো, একটা পড়বো লোহিত রক্তকণিকার, আরেক নাম হচ্ছে ইরাইথোসাইট। ইরাইথোসাইট সেখান থেকে হচ্ছে ইরিথ্রিন, তো ওটা হচ্ছে লাল কণিকা। তো এই ফাইকো ইরিথ্রিন, যেটা ফাইকো ইরিথ্রিনের জন্য দায়ী হচ্ছে লাল, আর নীলের জন্য হচ্ছে ফাইকো সায়ানিন। এই সায়ানিন শব্দটা যেখানে পাবা সেটা হবে হচ্ছে অবশ্যই নীল বর্ণের। সুতরাং হলুদ হচ্ছে জ্যান্থোফিল, তারপরে কমলা হচ্ছে ক্যারোটিন, লাল হচ্ছে ফাইকো ইরিথ্রিন, নীল হচ্ছে ফাইকো সায়ানিন। আর এটা তো বর্ণহীন, সেই জন্য এখানে কোনো রঞ্জক পদার্থই থাকবে না। এরপরে এই যে আমরা বললাম যে ক্লোরোপ্লাস্ট, এই যে রঞ্জক পদার্থ, এগুলো আসলে উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়, তাহলে কোথায় পাওয়া যায় এটা যদি বলি, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে পাতায়, সবুজ কাণ্ড, অর্থাৎ সবুজ যে অংশগুলো আছে সেই অংশগুলোতে পাওয়া যাবে ক্লোরোফিল। এখন রঙিন যে অংশগুলো, এই রঙিনগুলো আমরা উদ্ভিদের কোথায় রঙিন অংশ দেখতে পাই? কোথায় দেখতে পাই? হচ্ছে ফুলে দেখতে পাই না? এছাড়া কিছু কিছু ফলে দেখতে পাই। গাজর খাই না আমরা, গাজর রঙিন হয় না, কি কালারের হয়? তো গাজর, এই গাজরেও কি থাকে, গাজরের যে মূল সেটাতেও এই ক্রোমোপ্লাস্ট থাকে। এবং লিউকোপ্লাস্ট কই থাকে? যেহেতু বর্ণহীন, তার মানে কি, যেখানে আলো পৌঁছাইতে পারবে না। তাহলে আলো কোথায় পৌঁছায় না উদ্ভিদের? সেটা হচ্ছে মূল, এরপরে শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদিতে আসলে, অর্থাৎ ভ্রূণ যেগুলোকে বলা হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু না, সরি, মূল এবং ভ্রূণ মূল যেগুলোকে বলা হচ্ছে, এখানে আসলে কোনো বর্ণময়তা থাকে না, এখানে হচ্ছে লিউকোপ্লাস্ট অবস্থান করে। তাহলে যদি আমি কাজের কথা বলি, এখন কাজ, তাহলে কাজ কি হবে? এরা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করে, সুতরাং ক্লোরোপ্লাস্ট খাবার প্রস্তুত করে। এই জন্য দেখো, ক্লোরোপ্লাস্ট খাবার প্রস্তুত করে, এই জন্য কিন্তু ক্লোরোপ্লাস্টকে বলা হয় রান্নাঘর। কি বলা হয়? রান্নাঘর। কেন? কারণ হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের সহায়তায় উদ্ভিদ গ্লুকোজ জাতীয় খাবারগুলো প্রস্তুত করে, এবং সেই প্রস্তুতিত খাবার কিন্তু পরে আমরা আবার প্রাণীরা ভক্ষণ করে থাকি। তাহলে রান্নাঘর বলা হয়। এবং আরেকটা জিনিস বলা হয় ক্লোরোপ্লাস্টকে, সেটা হচ্ছে যে শর্করা জাতীয় খাবারের কারখানা। তাহলে শর্করা জাতীয় খাবারের কারখানা এবং রান্নাঘর। ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে পরাগায়নে সহায়তা করে। উদ্ভিদ পরাগায়ন কি? পরাগায়ন আমরা পড়াবো পরে, এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, শুধু মনে রাখো পরাগায়নে সহায়তা করে। বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করে কালার দেয় এবং সেগুলোতে পরাগায়নে সহায়তা করে। লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্ট যেহেতু এই যে মূলে থাকে, ভ্রূণে থাকে, সুতরাং এরা খাবারটাকে সঞ্চয় করতে সহায়তা করে, খাবার সঞ্চয় করে। তো আমি এইভাবে দেখালাম, কারণ যদি কোনো পার্থক্য আকারে যদি কোশ্চেন হয়, তাহলে তুমি এই চারটা পার্থক্য আকারে পরে দিতে পারবা, এবং কি কি হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কেন হয়, কি কি রঞ্জক পদার্থ থাকে, একবারে পেরে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। কি আবিষ্কার করছে? ক্যামেলো গলগি 1898 সালে বিড়াল আর হচ্ছে পেঁচার স্নায়ুকোষ থেকে, এই স্নায়ুকোষ থেকে আবিষ্কার করেছে। বিড়াল এবং পেঁচার স্নায়ুকোষ থেকে তৈরি করেছে হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তু দেখতে হচ্ছে দণ্ডাকার, গোলাকার হয়ে থাকে। তিনটা অংশ নিয়ে গলজি বস্তু গঠিত হয়। কি কি সেটা? একটা হচ্ছে সিস্টার্নি, ভ্যাসিকল, আর হচ্ছে ভ্যাকিউল। এই তিনটা অংশ নিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের গলজি বস্তু। আমি যদি ছবিটা একটু দেখি, একটা গলজি বস্তু, অর্থাৎ গলগি বস্তু যেটাকে আমরা বলতেছি, এই গলজি বস্তু, এই যে দণ্ডাকার যে অংশগুলো দেখতে পাচ্ছে, এই দণ্ডাকার অংশগুলোকে বলা হয় সিস্টার্নি। এই যে বড় বড় কিছু গোলাকার বস্তু দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যাসিকল, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যাকিউল। তো এই হচ্ছে গলজি বস্তু। আরেকটা কথা মনে রাখবা, এই গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশের কাজ কি? সেই কাজটাই করে থাকে হচ্ছে আমাদের বডির ভিতরে গলজি বস্তু। তো এই হচ্ছে গলজি বস্তু নিয়ে কথাবার্তা। আরও অনেক কথাবার্তা আছে, কিন্তু তোমাদের বইয়ে খুব সিম্পলি বলা আছে, আমি
খুব সিম্পলভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমি এআর বলতেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দুই ধরনের হয়ে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, আমি আগেই বলেছি, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ কখন হবে? এই যে ধরো এটা যদি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, এর গায়ে যদি রাইবোজোম যুক্ত না থাকে তাহলে সেটা মসৃণ, আর যদি এরকম রাইবোজোম যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অমসৃণ। তো রাইবোজোম যেহেতু প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, সুতরাং অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন সংশ্লেষণ হবে, কিন্তু মসৃণ এন্ডোপ্লাজম থেকে প্রোটিন সংশ্লেষণ হবে না। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী পোর্টার। কি নাম? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। 15 ধরনের এনজাইম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থান করে। তাহলে পোর্টার আবিষ্কার করেছেন 15 ধরনের এনজাইম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা মসৃণ অমসৃণ। স্টার্ডি ভেসিকল আর একটা হচ্ছে টিউবিউল। এটা হচ্ছে মনে রাখার কৌশল হচ্ছে সিভিট। সিভিট খাও না? আমরা অনেকেই সিভিট খাই, এমনি এমনিই খাই। সেই সিভিট মনে রাখলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3টা অংশ মনে রাখা একদম ইজি। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউলস। আর আমরা যখন গোলজি বস্তু দেখলাম ওটা হচ্ছে সিভিভ। সিভিভ দুইটা ভ, সিস্টার্নি, ভ্যাকিউল, ভেসিকল। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথাবার্তা। এরপরে হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর নিয়ে কি বলবো? ওই যে যখন ছবি দেখাইছিলাম তখন দেখাইছিলাম বড় একটা গহ্বর থাকে। কোষ গহ্বর উদ্ভিদ কোষেই থাকে, কিন্তু প্রাণী কোষে যদি থাকে তাহলে সেটা অনেক ছোট হয়ে থাকে। এই কোষ গহ্বরে সাধারণত কোষ রস থাকে, আর এই কোষ রসে প্রধান উপাদান হচ্ছে পানি। এছাড়া খনিজ লবণ থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, এইগুলো নিয়ে থাকতে পারে হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরের পরে একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গান, সেটা হচ্ছে লাইসোসোম। এই লাইসোসোম আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী দা দুভে। নামটা একটু বিদ্ঘুটে। 1955 সালে এই দা দুভে লাইসোসোম এই অর্গানটা আবিষ্কার করেছেন। মনে রাখতে হবে লাইসোসোমের ভিতরে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, আর এই এনজাইমগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। কি এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এনজাইমের সংখ্যা হচ্ছে 40 থেকে 50টি। আরেকটা তথ্য, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একে আত্মঘাতী থলিকা বলা হয়। লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, অর্থাৎ সুইসাইডাল স্কোয়াড বলে হচ্ছে লাইসোসোমকে। দা দুবে আবিষ্কার করেছে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। কেন আত্মঘাতী থলিকা বলা হয় এটা আসলে আমাদের জানাটা অনেক দরকার। এই যে ধরো এটা যদি একটা লাইসোসোমের কোষ হয়, এর ভিতরে অনেক এনজাইম থাকে, হ্যাঁ, তো যখন থাকে। এবং আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের দেহের ভিতরে যদি খাবারের পরিমাণ কমে যায়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় অথবা খাবারের পরিমাণ যদি কমে যায়, তখন এর প্রাচীরটা ছেদ হয়ে যায়। প্রাচীর ছেদ হয়ে ভিতরের যে এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার ফলে এর সাইডে যে কোষগুলো আছে, এই কোষগুলোকে সে ধ্বংস করে ফেলে। কোষগুলোকে এই ধ্বংস করাকে বলা হয় অটোফ্যাগি। এই অটোফ্যাগিও কিন্তু আত্মঘাতী এই আমাদের লাইসোসোম করে থাকে। তাহলে কেন করে? যদি খাবারের অভাব হয় অথবা অক্সিজেনের অভাব হয়, তখন এর প্রাচীর ছেদ হয়ে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো বাইরে বেরিয়ে আসে এবং এর পাশের যে কোষগুলো থাকে এই কোষগুলোকে ধ্বংস করে। এই কোষগুলোকে ধ্বংস করার জন্য এটাকে বলা হয় অটোফ্যাগি। এমনকি এই কোষগুলোকে যখন ধ্বংস করছে, কোষগুলোকে ধ্বংস করার পাশাপাশি সে নিজেও ধ্বংস হয়ে যায়, নিজেও মরে যায়। যেহেতু কোষগুলোকে ধ্বংস করার পাশাপাশি নিজেও মরে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। আমরা একটা ঘটনা এটা নিয়ে বলতে পারি যে যখন মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন অনেক মানুষ, অনেক মুক্তিযোদ্ধা তারা নিজেদের গায়ে বোম লাগিয়ে নিজেও মরেছে এবং পাকিস্তানি হানাদের বাইরেকেও মারতে সহায়তা করেছে। ওটাকে হচ্ছে আত্মঘাতী। তো এইটা হচ্ছে অনেক আত্মঘাতী হামলার কথা শোনো না, নিজে মরে এবং অন্যদেরকে মারে। তো আমাদের লাইসোসোমটা হচ্ছে সেরকম আত্মঘাতী থলিকা। যখন পাশের কোষগুলোকে মারে
এবং পাশেরগুলোকে মারার সময় নিজেও মরে যায়, এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। এবং কোষগুলোকে যে মারছে এটাকে বলা হয় অটোফ্যাগি। ক্লিয়ার কথা? ওকে, এই গেল হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক অর্গানের ভিতরে ঝিল্লিবদ্ধ যে অর্গান, সেই অর্গান নিয়ে কথাবার্তা। এখন ঝিল্লিবিহীন অর্গানের মধ্যে তোমাদের এখানে আলোচনা করা আছে কোষ কঙ্কাল, স্কেলেটন। যেটা সাইটোস্কেলেটন বলতে বোঝায় যে কোষের ভিতরের কোষ গ্যালিটন বা কোষ কঙ্কাল। কোষ কঙ্কালের ভিতরে রয়েছে, আমি দেখাইছিলাম না যে মামাই সেরা বলেছিলাম যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এইগুলো হচ্ছে কোষ কঙ্কালের অন্তর্গত। এরপর হচ্ছে যেটা আছে রাইবোজোম, এটা একটু বলতেই হয়, রাইবোজোম নিয়ে যদি একটু সোম। এরা এই বিজ্ঞানী ক্লোব এই রাইবোজোমটা আবিষ্কার করেছে, নাম দিয়েছিলেন হচ্ছে মাইক্রোসোম। পরবর্তীতে সে মাইক্রোসোমের নামকরণ করা হয়েছে এই রাইবোসোম। মনে রাখতে হবে রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলে? রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কেন প্রোটিন ফ্যাক্টরি বলে? কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে, প্রচুর পরিমাণে প্রোটিন সংশ্লেষ করতে পারে, সেই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে। আর মনে রাখতে হবে রাইবোজোম দুই ধরনের, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S কে ভাগ করলে পাওয়া যায়, রাইবোজোম দুই ধরনের, 70S আর 80S। 70S কে ভাগ করলে পাওয়া যায় 50 আর 30, এবং 80 কে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 60 আর হচ্ছে 40S। এখন এইরকম দেখো মিলছে না, কিন্তু 50 আর 30 80, কিন্তু 70S, এখানে 60 40 100, কিন্তু 80S। এটার পিছনের কি ব্যাখ্যা আমি এখানে বলতে যাচ্ছি না, এটা আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট অধ্যায়ে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা যদি চাও যে এটা এখানে এই যে 70 ভেঙে 50 30 এবং 80 ভেঙে 60 40 কীভাবে হয়, তোমাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে সেখানে যেয়ে দেখতে পারো, অথবা তোমরা গুগল সার্চ করে এটা দেখতে পারো। এই হচ্ছে রাইবোজোম নিয়ে কথাবার্তা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের কথা যদি বলি, এই হচ্ছে সেন্ট্রোসোম। দুইটা প্রাচীর থাকবে, অন্তঃপ্রাচীর বহিঃপ্রাচীর। সেন্ট্রোসোমের মধ্যে দণ্ডাকার দুটো বস্তু থাকে এবং এখানে কিছু তরল পদার্থ থাকে, ঠিক আছে? এই তরল পদার্থে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তরল পদার্থগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং দণ্ডাকার যে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুকে বলা হয় সেন্ট্রিওল। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দুইটা মিলে গঠন করা হচ্ছে সেন্ট্রোজোম, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে থাকে এবং নিউক্লিয়াসকে বিভিন্ন কাজে সহায়তা করে। মনে রাখতে হবে সেন্ট্রিওল সাধারণত প্রাণী কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সাধারণত পাওয়া যায় না, তবে নিম্ন শ্রেণী কিছু উদ্ভিদ কোষে পাওয়া যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমি আমার ব্যক্তিগত একটা সমস্যার কারণে আমি আজকে আর ক্লাস নিতে পারছি না, তো নিউক্লিয়াস পরের ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিব। এবং নিউক্লিয়াস অনেক যেহেতু গুরুত্বপূর্ণ একটা অর্গান, সেহেতু আমি এটা দ্রুত বললে তোমরা বুঝতেও পারবে না, আমি খুব ভালোভাবে এটা বোঝাতে চাচ্ছি। সুতরাং নিউক্লিয়াস সম্পর্কে পরবর্তী ভিডিওর সাথে অ্যাড করে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।